সুপ্রিয় দর্শক, শিক্ষার্থীদের স্বপ্ন ও ক্যারিয়ার নিয়ে আমাদের বিশেষ আয়োজন চাকরি.com অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, এই অনুষ্ঠানে আমরা শিক্ষার্থীদের জন্য একটি বিষয়ে ক্যারিয়ার নিয়ে আলোচনা করে থাকি এবং এই আলোচনা করতে আমাদের সাথে উপস্থিত হন একজন অতিথি এবং অনুষ্ঠানের শেষে জানবো কিছু চাকরির খবর। দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পেশা হিসেবে জনসংযোগ এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক জনাব ফজলুর রহমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। প্রথমে জানতে চাইব, একজন শিক্ষার্থী ক্যারিয়ার হিসেবে কেন জনসংযোগকে বেছে নেবে? বিষয়টা গুরুত্বপূর্ণ, কারণ জনসংযোগ বিষয়টা এখনও মানুষের মধ্যে অতটা প্রভাব বিস্তার করেনি। একসময় মানুষ জানতো না জনসংযোগ কী। তো রাষ্ট্র হিসেবে আমরা যত বড় হচ্ছি, আমাদের বেসিক সাবজেক্টের বাইরে অনেক কিছু নিয়ে চিন্তা করতে হচ্ছে। যেমন ধরেন জনসংযোগ বা বাংলা সাবজেক্ট বা বেসিক সাবজেক্ট যেগুলো আছে, বাংলা, ইংলিশ, অঙ্ক, এর বাইরে অনেকগুলো সাবজেক্ট নিয়ে আমাদেরকে চিন্তা করতে হচ্ছে। কেরিয়ারকে একদম বৈচিত্র্যময় হিসেবে গড়ে তুলতে হচ্ছে। তো এই সময়টায় এসে আমরা 90-এর দশকে হঠাৎ করে দেখলাম জনসংযোগ বা সাংবাদিকতা সাবজেক্টটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো শুরু করছে। কারণ আমাদের রিসোর্স তৈরি করতে হবে, আমাদেরকে নতুনদের তৈরি করতে হবে। বিশ্বের যে চ্যালেঞ্জ, নতুন চ্যালেঞ্জ, এর শিল্প বিপ্লব, চতুর্থ শিল্প বিপ্লব, একটার পর একটা শিল্প বিপ্লব আসবে, তাদের প্রস্তুত করতে হবে নতুনদের। এই হিসাবে জনসংযোগ পেশাকে আমরা বিভিন্ন সেক্টরে গুরুত্ব দেওয়া শুরু করা দেখছি। যেমন বিভিন্ন সরকারি সেক্টরে আমরা দেখেছি এবং বিভিন্ন পাবলিক প্রতিষ্ঠানে পিআর টিমও আমরা দেখেছি, যে পিআর একটা সেকশন থাকে, তারা এগুলো ডিল করে, বিগ ডিলিংগুলো করে। কারণ প্রসার যে নীতিটা আছে ওইটা আমাদের লাগবেই। আর যেটা বেসরকারি সেক্টর, সেটা ব্যাংক হোক, বিমা হোক, সেখানেও আমরা পাবলিক রিলেশনের উপস্থিতি দেখছি। তো একটা হিউজ একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে জব সেক্টরে। এই জব সেক্টরে তৈরি হওয়ার পরেই মূলত অনেকে এখন আগ্রহী হচ্ছে জনসংযোগ বিষয়ে লেখাপড়া করার জন্য, পেশা হিসেবে নেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করছে, ভবিষ্যতের স্বপ্ন দেখছে, নতুন করে স্বপ্ন বুনছে যে জনসংযোগ একটা পেশা হতে পারে। এই প্রেক্ষাপটে আমার মনে হয় নতুন শিক্ষার্থীরা জনসংযোগকে পেশা হিসেবে নিতে আরও বেশি ইচ্ছা পোষণ করবে, কারণ জব সেক্টরে ওটার একটা আলাদা মূল্যায়ন হয়ে গেছে। একজন শিক্ষার্থী জনসংযোগ পেশা আসতে হলে তাকে কোন কোন বিষয়ে গুরুত্ব দিয়ে পড়ালেখা করতে হবে, অথবা সে কিভাবে ক্যারিয়ারটাকে গড়ে তুলবে শিক্ষাক্ষেত্রে? দেখেন, বাংলাদেশে জনসংযোগ পেশার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও সাবজেক্ট খোলা আছে। ওখানে যোগাযোগ, সাংবাদিকতা, গণযোগাযোগ, সবগুলোতে মূলত জনসংযোগ বিষয়টাকেও প্রাধান্য দেওয়া হয়। শুধু সাংবাদিকতা শেখানো হয় না, ওখানে মূলত বেসিক জিনিসটা শেখানো হয়। এর বাইরেও নিজেকে আত্মোন্নয়নের ব্যবস্থা করতে হবে। আত্মোন্নয়ন মানে আমি যেটা শিখে এসেছি সেটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ ওরকম রাখলে হবে না। সেলফ ডেভেলপমেন্টটা আমাদের জনসংযোগ পেশায় খুবই গুরুত্বপূর্ণ। আমি কিভাবে আরও নিজেকে ডেভেলপ করব, কিভাবে বিশ্ব নাগরিক হিসেবে, গ্লোবাল সিটিজেন হিসেবে আমি রেডি করতে পারবো। কারণ এখন মাল্টিটাস্কিং, জনসংযোগ পেশা এক দাসের না, লিখে দিলাম পাবলিশ করলো মিডিয়াগুলো, সেরকম না। আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগে, যে বিভিন্ন ডিভাইস যোগাযোগ, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যোগাযোগ, এগুলো তো একসময় ছিল না। আমার একটা অভিজ্ঞতা বলে, আমি 2010-এ যখন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জয়েন করলাম জনসংযোগ কর্মকর্তা হিসেবে, প্রসঙ্গ বলে রাখি, আমি জয়েন করার আগে 7 বছর সাংবাদিকতায় ছিল বিভিন্ন জাতীয় পত্রিকায়। 2010-এ চুয়েটে জয়েন করলাম জনসংযোগ কর্মকর্তা হিসেবে। তখন আমি ইচ্ছে পোষণ করলাম যে একটা গ্রুপ খোলা দরকার ফেসবুকে। তো একটা গ্রুপ করলাম, পরে এসে একটা পেজ খুললাম। তখন অনেক বিশ্ববিদ্যালয় থেকে বলা হচ্ছে যে তোমরা কেন পেজ খুললা, সিনিয়ররা বলতেছেন, সিনিয়র যারা জনসংযোগ কর্মকর্তা, কেন পেজ খুললে, কেন তোমরা ফেসবুকে দিচ্ছ নিউজগুলো, পত্রিকায় দিবে। আর 15-16 সালের দিকে এসে বলা হচ্ছে, হায় আমরা তো কীভাবে খুলবো, পেজটা কীভাবে খুলবো। তো আমার হচ্ছে সংবাদটা বা জনসংযোগের যে দায়িত্বটা মানুষকে জানানো, সেটার অস্ত্রগুলো তো আমাকে ইউজ করতে হবে, টুলসগুলো ইউজ করতে হবে। টুলসের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমও এক অন্যতম। তো আমি সেটা ইউজ করা শুরু করছি 2010-এ। আর অনেক প্রতিষ্ঠান, ইভেন আমি নাম বলছি না, কিছুদিন আগেও একটা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করছে, পেজ আমরা কীভাবে অপারেট করি, অ্যাডমিনকে কী পোস্ট করি, এটা অ্যাপ্রুভাল কীভাবে দেয়। তো দেখেন 2026 সালে এসে আমাদের জিজ্ঞেস করা হচ্ছে যেটা আমরা 2010 সালেই করে ফেলছি। জনসংযোগ পেশায় আসতে হলে একজন শিক্ষার্থীকে এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে আসলে কোন বিভাগে পড়াশোনা করতে হবে, এই ব্যাপারে যদি একটু বলেন। জনসংযোগ সাবজেক্টটা মূলত বিএসএস, মানে সমাজবিজ্ঞানের একটা সাবজেক্ট। এটাতে আপনার আর্টসের মাধ্যমে মূলত চলে আসে, অন্যান্য সাবজেক্টেও চলে আসতে পারে। তাকে আত্মোন্নয়ন করে নিজেকে প্রুভ করতে হবে, আমি সব কিছুর জন্য রেডি, আমি কাজ করতে পারবো সব সেক্টরে। আচ্ছা, এক্ষেত্রে বলা যায় যে কেউ যদি বিজ্ঞান বিভাগ অথবা বাণিজ্য বিভাগ অথবা মানবিক বিভাগ থেকেও পড়াশোনা করে জনসংযোগ পেশা আসতে পারবে। আপনি 60-এর দশকে দেখেন, আমাদের 60 সালের দিকে দেখেন, যারা সাংবাদিক তারা মূলত ছিল বাংলা বা বুদ্ধিজীবী শ্রেণীর।
তখন এক দাসের ছিল, যে পত্রিকা ছিল দুই একটা, ওটা যাবে গ্রামে, একদিন পরেও গ্রামে যেত, একদিন পিছিয়ে যেত। আর এখন তো আপনাকে ডিভাইসে সাংবাদিকতা। এটার জন্য আপনাকে কতটুকু রেডি আপনি, সেটা আমাকে বুঝতে হবে যে আমি এই সময়ের জন্য কতটুকু রেডি। এখন আমি সাংবাদিকতা পড়ে আসলাম, সাংবাদিকতা আমিই পারবো, অন্য কেউ পারবে না সেরকম না। দেশের অনেক সাংবাদিক উদাহরণ পাবেন যারা প্রফেশন চেঞ্জ করে বা পেশা যেটা লেখাপড়া সে চেঞ্জ করে, তার মাথা যেটা আছে, তার বুদ্ধিভিত্তিক যে চিন্তাভাবনা আসে, সে জনসংযোগ পেশা বলেন বা সাংবাদিকতা বলেন, সেটাতে চলে আসে। এই ক্ষেত্রে যদি একটু বলতেন যে মানে এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কি পড়াশোনা বা কোন বিভাগ থেকে পড়াশোনা করবে, যদি একটু বিস্তারিত বলতেন আমাদের যারা এই অনুষ্ঠানটি দেখছেন শিক্ষার্থীদের জন্য। সবচেয়ে ভালো হয়, এখন তো অনেকেই সচেতন ক্যারিয়ার বিষয়ে, সে জনসংযোগ পেশার জন্য শুধু আর্টস পড়বে আসল বিষয়টা সেরকম না, বা বিএসএস পড়বে, সমাজ বিজ্ঞান পড়বে, বিষয়টা সেরকম না। সে ক্যারিয়ার চয়েসটা তার ব্যাপার, সে চ্যালেঞ্জ নিতে পারবে কিনা। জনসংযোগ পেশা কিন্তু আগের মতো নাই, লিখে দিলাম 2 লাইন লিখে দিলাম, প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করলো আর আমার অথরিটি হ্যাপি হলো, বিষয়টা সেরকম না। এখন আপনার 24 আওয়ার্স আপনাকে রেডি থাকতে হবে যে কোনো কিছু প্রচার করার জন্য, যে কোনো অথরিটির কোনো মেসেজ বহন করার জন্য বা ওটা প্রচার করার জন্য। তো সেই হিসেবে তাকে নিজেকে এমনভাবে ডেভেলপ করতে হবে, আমি জনসংযোগ পেশায় গেলাম, আমি এইভাবে মাইন্ডসেট করে ফেললাম, আমার এই বিষয়ে জানতে হবে, বিশেষ করে ইতিহাস, ঐতিহ্য, তার বানান রীতি, ভাষা সম্পর্কে দক্ষতা থাকতে হবে, তার কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে। একটা বিষয় যে আমরা জনসংযোগকে মনে করি যে শুধু লেখাপড়া, তা না। এখন বিশ্বে কিন্তু জনসংযোগ পেশা চেয়ে বেশি বলা হচ্ছে কমিউনিকেশন অফিসার বা কমিউনিকেশন এক্সপার্ট, এটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। জনসংযোগটা এখনও বাংলাদেশে রয়ে গেছে। আমাদের বেসিক সাবজেক্টের মধ্যে আমাদের মনস্থির এখনও বেসিক সাবজেক্টের বাইরে আমরা যেতে পারি না। যেমন আমরা অনেক একসময় চিন্তা করতাম যে বাংলা, ইংলিশ এগুলো পড়লে কলেজের টিচার হওয়া যায়, জনসংযোগ সাবজেক্ট পড়লে তো কলেজের টিচার হওয়া যাবে না, চিন্তা সেরকম ছিল। কিন্তু এখন তো বিশ্বব্যাপী এটার প্রসার হয়ে গেছে, যে এরকম জনসংযোগে যারা পড়ে তাদের জন্য একবারে ওপেন বলা যায়, দুয়ারটা উন্মুক্ত বলা যায় সবখানের জন্য। আমাদের শিক্ষার্থীদের জন্য একটু বলবেন যে জনসংযোগ পেশায় দেশে আমাদের সরকারি বেসরকারি কোন কোন ক্ষেত্রে আসলে চাকরির কেমন সুযোগ রয়েছে, যদি একটু বলেন। সরকারি সেক্টরে চাকরি তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কর্পোরেশনের সেক্টরে এবং বিভিন্ন মন্ত্রণালয়ে, আপনি বিভিন্ন মন্ত্রণালয়ে একজন জনসংযোগ কর্মকর্তা পাবেনই পাবেন। তবে আমার হয় কি, মানে বেসরকারিতে আর একটু বেশি চান্স আছে এখনো, কারণ ওরা পিআর নিয়ে খুব কাজ করে। ওই মেসেজটা কোথায় যাচ্ছে, মিডিয়ায় যাচ্ছে কিনা, তৃণমূলে যাচ্ছে কিনা, পিআর টিম নিয়ে অনেক অনেক কাজ করে। এর বাইরে ধরুন বেসরকারিভাবেও অনেক উদ্যোক্তা এগিয়ে আসছেন, বিভিন্ন জনসংযোগ ফার্ম তৈরি হয়ে গেছে, অনেক পিআর প্রতিষ্ঠান কাজ করছে ভালো করে, ভালোভাবেই কাজ করছে। ওখানে অনেকে জব সেক্টরের অনেক সুযোগ সুবিধা ওখানে তৈরি হয়ে গেছে, নতুনরা যাচ্ছে, নতুনরা নিজেদের ক্রিয়েটিভিটি ওখানে শো করছে। বিজ্ঞাপন যেগুলো প্রতিষ্ঠান আছে সেগুলো ব্র্যান্ড ভ্যালু বাড়ছে জনসংযোগ সংশ্লিষ্টদের সাথে নিয়ে, তো অনেক সুযোগ আছে। যারা আসলে এই জনসংযোগে নতুন জয়েন করেছেন, জনসংযোগকে পেশা হিসেবে নিয়েছেন, তারা নিজ অবস্থান থেকে আরও ভালো করার জন্য তাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা? আমার শুধু ওইটাই পরামর্শ যে মাল্টিটাস্কিং হতে হবে, এক দাসের না, বহু দাসের, বহুদা বিভক্ত। যেমন বাংলাদেশের একটা ইন্টারেস্টিং হলো, প্রথম দিকে পড়ানো হতো সাংবাদিকতা, তারপর পড়ানো হচ্ছে জনসংযোগ বা যোগাযোগ ও সাংবাদিকতা। কিন্তু যোগাযোগটা ভিন্ন, জনসংযোগটা ভিন্ন। আপনি দেখেন সাংবাদিকদের কাজ হলো কি, নিউজটা বের করে আনা, আর সরবরাহকারীর দায়িত্ব হলো জনসংযোগ কর্মকর্তার, দুটো ভিন্ন। প্রতিবন্ধকতা থাকবে, এটাকে ম্যানেজ করার দায়িত্ব হলো জনসংযোগ কর্মকর্তার, আর প্রতিবন্ধকতার কারণ বের করা সাংবাদিকদের দায়িত্ব। তো দেখেন এইটা দুইটা মিলিয়ে পড়ানোর ফলে আমার মনে হয় যে এখনও বেসিক্যালি জনসংযোগ সাবজেক্টটাকে অতটা গুরুত্ব এখনও দেওয়া হয়নি। একদিন সময় আসবে হয়তো কমিউনিকেশন সাবজেক্টটাকে পড়ানো হবে, শুধু কমিউনিকেশন ইজ বিগ সাবজেক্ট, বিগ ম্যাটার, বিগ ইস্যু, সারা বিশ্বে এরকমই চলে। বাংলাদেশ থেকে যারা বিদেশে গেছে এই সাবজেক্ট নিয়ে, যারা ফেলোশিপের জন্য বা স্কলারশিপের জন্য ওখানে গিয়ে নিজেদেরকে শো করছে, তাদের দেখলে বোঝা যায় ওরা কমিউনিকেশন এক্সপার্ট অথবা কমিউনিকেশন ম্যানেজার এই হিসেবে কাজ করে। বিশেষ করে এনজিও সেক্টরে ওরা তো বিদেশি অনেক ঘরানার অনেক লোকজন থাকে, তাদেরকে তৃণমূলে কাজ করতে হবে, একেবারে রুট লেভেলে অনেক অনেক ধরনের কাজ থাকে যেগুলো ওদের দিয়ে হয় না। তো এখানে কমিউনিকেশন স্কিল শো করতে পারার মতো লোকজন দরকার। তো জনসংযোগ পেশায় যারা তৈরি হয়ে থাকে তারাই কিন্তু ওই সব সেক্টরে ভালো কাজ করে, এখনও পর্যন্ত ভালো সেবা দিচ্ছে ওরা। এই পর্যায়ে একটু জানতে চাইবো, যারা এই জনসংযোগ সাংবাদিকতায় পড়াশোনার পরে দেশে বিদেশে উচ্চশিক্ষার কি সুযোগ রয়েছে? জনসংযোগের জন্য বা যেটা বলছিলাম কমিউনিকেশন সাবজেক্টের জন্য বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ায় ভালো সুযোগ আছে। আমাদের অনেক পরিচিত সিনিয়র জুনিয়র ওখানে গিয়ে ভালো অবস্থানে আছেন। আর এখানে বিভিন্ন যেগুলো দূতাবাস আছে ওরা নিজেরাই অফার করে এগুলো, তো অনেকে যাচ্ছেন। আমার মনে হচ্ছে দরজাটা উন্মুক্ত, ওরা চাইলে সুযোগটা নিতে পারে বিদেশে।
বিদেশে জনসংযোগ পেশা চাকুরির সুযোগ কেমন রয়েছে? চাকরির সুযোগটা ওর একটা বিষয় হলো কি, মানে রিভাইজ ব্র্যান্ডেন তো হচ্ছে না, আমরা যেই যাচ্ছেন সেই তো ওখানে জব সেক্টরে ভালো করছে, ওখানে আর ফিরে আসছে তেমন কেউ নাই। স্কলারশিপ বা ফেলোশিপ নিয়ে যারা আসছে তারা ওখানে সেটেলড, তো বোঝা যাচ্ছে ওখানে ভালো একটা সুযোগ আছে এবং তারা এগুলো নিয়ে কাজ করে। এবং জাতিসংঘের সংস্থা বলেন, বিদেশি বিভিন্ন সংস্থা বলেন, দাতব্য সংস্থা বলেন, ইভেন বিভিন্ন অ্যাক্ট্রেসের বা অ্যাক্টরের যারা আশেপাশে থাকেন ওখানে পিয়ার টিমও কাজ করে, বিগ বিগ পজিশন থাকে তাদের জন্য। তো জনসংযোগ শুধু যে সীমাবদ্ধ দেশের মধ্যে বা বিদেশে শুধু জনসংযোগ লেখালেখির মধ্যে সীমাবদ্ধ, বিষয়টা সেরকম না। মাল্টিটাস্কিং, চাপ নেয়ার ক্ষমতা যার আছে, যে ক্রিয়েটিভ, তার জন্য সারা বিশ্ব উন্মুক্ত। আপনি তো দীর্ঘদিন ধরে এই পেশায় আছেন, অনেক বছর পার করেছেন, সুনামের সাথে পার করেছেন। আপনার কাছে একটু জানতে চাই, আপনার পড়াশোনার জার্নিটুকু, আপনার পথ চলাটুকু একটু জানতে চাই। আমি তো শুরু করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে। আমরা 4th ব্যাচের ছাত্র। আমরা 2003 সালে পাশ করার পর আমি 7 বছর বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছি। তো কাজ করার সময় জনসংযোগ বা সংবাদের আদান প্রদানগুলো আমার জানা আছে। এরপর জয়েন করলাম 2010-এ আপনার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে। সেখানে গিয়ে দেখলাম, যেটা বলছিলাম একটু আগে, যে ভিন্ন চিত্র। এখন হচ্ছে নিউজ আমাকে সরবরাহ করতে হবে, নিউজম্যানরা আমার থেকে নিউজ নিয়ে যাবে। তো তখনই আমি উপলব্ধি করছি যে এখানে কমিউনিকেশন ইজ এ বিগ বিগ সাবজেক্ট। কারণ সাংবাদিকতা এক সাইডের কাজ করে, আর কমিউনিকেশনের স্কিলটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিন ওয়াইজ কাজ করে। যেমন ধরেন, আপনাকে কোনটা তথ্য দিতে হবে, কোনটা তথ্য দিতে মানা, আর আপনি দিতে চাইলে অনেক কিছু দিতে পারবেন না। অথরিটিকে আপনাকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে এটা দেয়া যায়। তো এটা নিউজ সেন্স বা এটা বিজ্ঞপ্তিটা সেন্স তৈরি করার জন্য আপনার প্রচুর পড়তে হবে, প্রচুর জানতে হবে। আপনি দিয়ে দিলাম, একটা প্রতিষ্ঠানের ক্ষতি হয়ে গেল, তাও হবে না। আবার না দিয়ে প্রতিষ্ঠানকে পিছিয়ে রাখবো, তাও হবে না। তাও কমন সেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা ইংরেজিতে একটা কথা আছে, কমন সেন্স ইজ ভেরি আনকমন। তো আমাদেরকে কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে সবখানে, কাণ্ডজ্ঞান তৈরি করতে হবে, যত বিদ্যা তত কাণ্ডজ্ঞান, প্রচুর পড়তে হবে, জানতে হবে। এই বর্তমান সময়ে যে চতুর্থ শিল্প বিপ্লবের সময়, এখন জানার পরিধিটা ভিন্ন ভিন্ন রকম হতে হবে। যে আমি একই ধাঁচে জানলাম, একই ধাঁচে সরবরাহ করলাম, কেউ আমাকে জনসংযোগ কর্মকর্তা হিসাবে বা জনসংযোগ পেশার একজন লোক হিসেবে আগামীতে কেউ আমাকে সমাদর দিবে না। একটু বলবেন যে এই পেশার চ্যালেঞ্জগুলো আসলে কি এবং এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করতে হবে, একটু যদি বলেন। এই পেশার চ্যালেঞ্জ বলতে প্রধান চ্যালেঞ্জ হলো, এটাকে এখনও সেই মানে একটা বিগ লেভেলে চিন্তা করা হচ্ছে না। তাদেরকে বিভিন্নভাবে করা হচ্ছে যে এটা দেওয়া যাবে না, এটা দিয়েন না, এটা ছোট করে দেন, এটা এডিট করে দেন। তো অনেক অনেক বিষয় আছে যেগুলো এখনও মানে এগুলো অ্যাভয়েড করা দরকার আর কি। আপনার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই, আপনি কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন বা এই জার্নিটুকু একটু বলবেন। আমার চ্যালেঞ্জ মোকাবেলায় শুরুতেই আমরা বললাম এক দাসের মানে ওয়ান সাইডেড নিউজ দিতাম, যে আমরা যে নিউজটা দিব আমরা সেই নিউজটা যাতে ওরা পাবলিশ করে। মানে একটা নিউজের অ্যাপ্রুভালের জন্য আপনার অথরিটি করতে হয় টেবিলে টেবিলে, যে এই নিউজটা অ্যাপ্রুভাল দেন, আমরা রেডি করছি, মানে দিব, হ্যাঁ একটু পরে দিয়ে যাবে। কিন্তু আমার এইদিকে যে টাইম চলে যাচ্ছে, নিউজের সময় চলে যাচ্ছে, যে একটা নিউজ 3টার মধ্যে দেয় একরকম, সন্ধ্যে 7টার মধ্যে দেয় আরেক রকম, নিউজের ভ্যালু চলে যাচ্ছে, কমে যাচ্ছে। তো কিন্তু এটাকে গা করান অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু আমার সৌভাগ্য যে চুয়েট এই ক্ষেত্রে আমাকে অনেক স্বাধীনতা দিয়েছে, আমি অনেক স্বাধীনভাবে কাজ করেছি এবং এখনও পর্যন্ত আমাদের চুয়েটে পিআর টিম নিয়ে সুনাম আছে সবখানে। যারা আসলে এই পেশায় আসতে চায়, যে এই ধরনের শিক্ষার্থীরা আছে, তাদের প্রতি আসলে আপনার পরামর্শটা কি থাকবে যদি একটু বলেন। জনসংযোগ পেশা নেয়ার মতো একটা পেশা, এখন গ্রহণ করার মতো একটা পেশা, এবং সেলফ ডেভেলপমেন্ট করতে হবে, স্কিল বাড়াতে হবে, মাল্টি স্কিল করতেই হবে, চাপ নেওয়ার ক্ষমতা থাকতে হবে। যে কোনো পজিশনে আমি মোকাবেলা করব, আমি আমার প্রতিষ্ঠানকে রক্ষা করব, নিজেকেও তুলে ধরবো। একই রকম আমি যারা নিউজের জন্য কাজ করেন, সাংবাদিক বলেন বা মিডিয়ার লোকজন বলেন, তাদেরকে আমরা সংবাদ সরবরাহ করব, কেউ যাতে আনহ্যাপি না থাকে। তো এখন 3-4 দিক মেনটেন করে যারা চাপ সামলাতে পারে, যারা নিজেকে তুলে ধরতে পারে বিশ্ব নাগরিক হিসেবে, গ্লোবাল সিটিজেন হিসেবে, তারাই মূলত জনসংযোগ পেশায় সফল। আর এর বাইরে যারা কাজ করবে তাদেরকে বলা হবে যে সাধারণ একটা চাকরি সবাই করতে পারে, কিন্তু একটা পেশাকে ঊর্ধ্বে তুলে ধরা, নিজেকে সেলফ ডেভেলপমেন্ট করা, এটা খুব কঠিন কাজ। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জনসংযোগ পেশার গুরুত্ব আসলে কতটা বৃদ্ধি পাচ্ছে? তরুণ প্রজন্ম বিভিন্ন সাবজেক্ট নিয়ে কাজ করে। আগে যেটা বলছিলাম যে আগে সাবজেক্টগুলো এক দাসের ছিল, একরকম ছিল, যে বেসিক সাবজেক্ট বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজবিজ্ঞান, ধর্ম। আর এখন যেটা হয়েছে, মানে ওরা নতুন নতুন ঘরানা নিয়ে কাজ করে। যেমন জনসংযোগের মাধ্যমে আমি নিজেকে কীভাবে তুলে ধরতে পারবো, প্রতিষ্ঠানকে তুলে ধরতে পারবো, আমি কীভাবে ডিভাইসগুলোকে ইউজ করে জনসংযোগটাকে প্রতিষ্ঠিত করতে পারবো, আমার প্রতিষ্ঠানকে কীভাবে ঊর্ধ্বে তুলে ধরতে পারবো, আরেকটা প্রতিষ্ঠানের সাথে কীভাবে আমি প্রতিযোগিতা করে
সামনে এগিয়ে যেতে পারবো। এই ধরনের জিনিসগুলো খুব কাজ করে বর্তমানে। তো তরুণ প্রজন্ম যেটা করতে পারে, ওরা এই চ্যালেঞ্জগুলো নিয়ে গ্রহণ করে সামনে এগিয়ে যাব, আমি পিছিয়ে থাকবো না, এবং এটা একটু ভালো প্রফেশন, আমি বিদেশেও কাজ করতে পারবো, দেশেও কাজ করতে পারবো, এটাতে স্কিল ডেভেলপমেন্ট করার অনেক সুযোগ। এইভাবে তারা, যেহেতু তরুণ প্রজন্ম মানে চ্যালেঞ্জ জয় করার জন্য তাদের তৈরি, তো তারা এই চ্যালেঞ্জটা নিতে পারে এবং নিলে ওরা সফল হবে, শুধু দেশে না বিদেশেও সফল। কেউ যদি অনার্স পড়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চায়, এবং এই ক্ষেত্রে স্কলারশিপের কোনো সুযোগ রয়েছে কিনা যদি একটু বলেন। এটা স্কলারশিপের অনেক সুযোগ আছে, সেটা বিশেষ করে ইউরোপ ভিত্তিক দেশে অনেক সুযোগ আছে, কানাডায় সুযোগ আছে, আমেরিকায় সুযোগ আছে, অস্ট্রেলিয়ায় হিউজ সুযোগ আছে, অনেকে যাচ্ছে স্কলারশিপ নিয়ে, ফেলোশিপ নিয়ে। বিশেষ করে স্কলারশিপ নিয়ে অনেক সুযোগ বিভিন্ন সময় অফার করে, আমরাও দেখি যে অফারগুলো নিচ্ছে আমাদের বাংলাদেশের মানুষজন, এবং তারা নিজেদেরকে ওখানে প্রতিষ্ঠিত করে ফেলছে। তো ওই সুযোগটা যে কোনো কেউ নিতে পারে। যারা পড়াশোনা করছে, যারা চিন্তা করছে যে ক্যারিয়ার বাইরে বিদেশে গড়বে, তাদের কি বিদেশে চাকরির সুযোগ এখন কেমন বর্তমান প্রেক্ষাপটে? এটা হচ্ছে আমার নিজের উপর, আমি এখন বিদেশে গিয়ে চাকরি করব না দেশে ফিরে এসে আবার আমার সেক্টরে কাজ করব, বাংলাদেশে সেবা দিব। যারা বিদেশে যাচ্ছে তারা মূলত ওখানে ভালো করছে। যে আমেরিকায় অনেক আছে বাংলাদেশের যারা জনসংযোগ বা কমিউনিকেশন দিক দিয়ে লেখাপড়ার জন্য, উচ্চশিক্ষার জন্য গিয়েছে, গবেষণার জন্য গিয়েছে, অনেক শিক্ষকও আছেন, কিন্তু কেউ তেমন আসেননি। ওখানে হয়তো সুযোগটা আরও বেশি বড়, কারণ ওখানে মানিজ দেয়ার টাকা, ওখানে বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের হেড অফিস, ওখানে কর্পোরেট প্রতিষ্ঠানে কাজ করার হিউজ সুযোগ থাকে। তো সেই হিসাবে সারা বিশ্ব যেহেতু সুযোগ আছে, ওরা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ায় ওরা কাজ করছে, ভালোভাবে করছে, এবং অনেকেই ফিরছেন না ওখান থেকে। বাংলাদেশে বর্তমান যদি প্রেক্ষাপট চিন্তা করি, বাংলাদেশে এই পেশার কি চ্যালেঞ্জ কি দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিনা? চ্যালেঞ্জ হচ্ছে এখানে যে আমাদের অনেক স্টুডেন্ট এখন তৈরি হয়ে যাচ্ছে, বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলে সুযোগ অনেক আছে। বিভিন্ন সাবজেক্ট থেকে এসে বরং কাজ করে, যেমন ইংলিশে পড়ে সে জনসংযোগ পেশায় চলে আসতে চাচ্ছে, আবার জনসংযোগ পেশায় যারা লেখাপড়া করছে তারা অনেকে আবার দিকে যেতে চাচ্ছে না। তো এটা হতে পারে যে তার পেশা চেঞ্জ করছে কেউ, কিন্তু এটাই যে বাংলাদেশে এখনও অনেক সুযোগ। এটা 18 কোটি মানুষের দেশ, এখন অনেক প্রতিষ্ঠান আছে। একটা প্রোডাক্ট যদি 1 কোটি মানুষ ব্যবহার করে, সেই প্রোডাক্ট অনেক লাভ হয়ে যাচ্ছে একদিনে। তো সেই প্রোডাক্ট ব্যবহার করার জন্য, তৃণমূলে পৌঁছানোর জন্য, বা ওই তার সেবাটা তৃণমূলে যাওয়ার জন্য, সেটা প্রোডাক্ট হোক, সেবা হোক, যাই হোক, এটা পৌঁছানোর জন্য পিআর টিম বা জনসংযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ অনেক বড় ভূমিকা রাখতে পারে বাংলাদেশে। যারা জনসংযোগ এই বিষয়ে পড়াশোনা করছে এবং এই জনসংযোগ কর্মকর্তা হতে চায়, এটাকে পেশা হিসেবে নিতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? তাদেরকে বলবো, আগে তোমরা ভালোভাবে লেখাপড়া করো, তোমরা ভাষাগত জ্ঞান বৃদ্ধি করো, এমনভাবে বৃদ্ধি করো যাতে তোমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারো। যেমন আমরা রাইটিং স্কিল থাকতে হবে, মানুষের কথা শুনতেও হবে, আবার মানুষকে প্রচারও করতে হবে, মানুষের মাঝে তথ্যগুলো, প্রতিষ্ঠানের তথ্য, ব্যক্তিগত যেটা উৎকর্ষতা সেটা শো করতে হবে সবখানে। প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে বা নিজের সেলফ ডেভেলপমেন্টকে আরও বৃদ্ধি করতে তোমাদেরকে প্রতিনিয়ত লেখাপড়া করতে হবে, এবং যে বর্তমানের উন্নতিগুলো, বর্তমানে যে চতুর্থ শিল্প বিপ্লবের যে ডিভাইস কেন্দ্রিক কতগুলো ডেভেলপমেন্ট আছে, সেগুলো সম্পর্কে অবগত থাকতে হবে। আগের মতো সেকালে চিন্তা করে বই পড়ে আসলাম, জনসংযোগ পেশায় আমি ভালো করব, সেভাবে চিন্তা করলে হবে না। বইয়ের বাইরেও নিজেকে অনেক বড় করে চিন্তা করতে হবে। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আমি নিশ্চিত আজকের এই আলোচনা থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। দর্শক, এই পর্যায়ে জানবো দেশের কিছু চাকরির খবর। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো।